বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। তোমাদের আগামীকাল পরীক্ষা, ডিগ্রি থার্ড ইয়ার যারা আছো তাদের আগামীকাল ইংরেজি পরীক্ষা। তো ইংরেজি পরীক্ষার জন্য এতদিন আমি তোমাদের চেষ্টা করেছি দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমাদের জন্য হাজির হইলাম নতুন আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওতে আমি তোমাদের শেষ মুহূর্তে এই গ্রামারের বিষয়টা আরেকবার তোমাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, অনেকেই তোমরা আমার কাছ থেকে সাজেশন নিয়েছো। আশা করি যারা সাজেশন নিয়েছো তাদের প্রত্যেকের পরীক্ষায় ভালো হবে ইনশাআল্লাহ। আর যারা নেও নাই, এই মুহূর্তে আমি তাদেরকে আর বলবো না সাজেশন নেওয়ার জন্য, কারণ এই মুহূর্তে আর সময় নাই। তো সেই ক্ষেত্রে আমি আর বলবো না সাজেশন নেওয়ার জন্য। এখন এটা তোমার ইচ্ছা, তুমি যদি নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, ঠিক আছে? ওকে। তো এখানে আমি যে ভাই সাজেশন নিচ্ছে, যাকে পাঠাইছি, এরকম একটা ব্যক্তিকে আমি পাঠাইছি। তো এই যে তার এই যে সাজেশন, এই যেটা সাজেশন আমি পাঠাইছি, তো এটার মধ্যে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আসতে পারে, ড্রাইভ, অ্যাডোবি, অ্যাক্রোবেট। হ্যাঁ, তোমার যদি এই অ্যাপসগুলা ইনস্টল করা থাকে তো অবশ্যই এরকম আসবে। তো তুমি এখান থেকে ড্রাইভটাকে সিলেক্ট করে নিলাম। তো এই যে ড্রাইভে দিলাম, এটা ড্রাইভে দেওয়ার পরে দেখো যে এই সাজেশন মাত্র 48 পেজের এই সাজেশনটা আমি তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা যদি মনে করো যে এই সাজেশনটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে আমাকে আমার এই নাম্বার 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিবা, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন চলে যাচ্ছি মূলত তোমাদের গ্রামার যে পার্টটা আছে সেই গ্রামার পার্টে। তো এখানে যদি তুমি এই সাজেশনের মধ্যে আইসা যদি লেখো যে চেঞ্জিং ওয়ার্ডস, চেঞ্জিং লেখছি শুধু, তাতে এসে বসে, ঠিক আছে? তো এইখানে তোমাকে 4টা শব্দ থাকবে। এই 4টা শব্দের কি করতে হবে? 4টা শব্দের পার্টস অফ স্পিচ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এবং এখানে কীরকম থাকে, যেমন ইরোড, এটাকে বলছে, এটাকে নাউন করার জন্য বলছে। তো এটা তোমার কি করতে হবে? নাউন করতে হবে। তারপর অ্যাডভাইস, এই অ্যাডভাইসের ভার্ব করতে হবে। তারপরে ডিজায়ার, এটাকে কি করতে হবে? অ্যাডভার্ব লেখা আছে এখানে, অ্যাডভার্ব। এরপরে কি আছে? কংগ্রেচুলেশনস, এটাকে অ্যাডজেক্টিভ লেখা আছে। এরকম 4টা থাকবে, এরকম 4টা থাকবে। তো এইগুলাকে তোমার কি করতে হবে? এই যেটা করতে বলা হচ্ছে, যদি নাউন করতে বলে তোমার নাউন করতে হবে, ভার্ব করতে বললে ভার্ব লেখা থাকলে ভার্ব করতে হবে, তারপরে অ্যাডভার্ব লেখা থাকলে অ্যাডভার্ব করতে হবে, অ্যাডজেক্টিভ লেখা থাকলে অ্যাডজেক্টিভ করতে হবে, এবং এগুলোতে আবার বাক্য তৈরি করতে হবে। যেমন এইখানে দেখো অ্যান্সারটা, যে ইরোড, এই ইরোড শব্দটাকে নাউন করতে বলছে। তো এর নাউন কি? ইরোশন। এর নাউন কি? ইরোশন। এখন এসে বাক্য তৈরিটা অনেকের কাছে ঝামেলা মনে হয়, যে অনেকে বাক্য তৈরি করতে পারো না। হ্যাঁ, তো এই বাক্যটা তুমি কেমনে তৈরি করবা? যে শব্দটাকে নাউন করতে বলছে এই শব্দটা প্রথমে লিখবা, যেমন ইরোশন, এটা লিখছো। লেখার পরে তুমি কি দিবা? জাস্ট ইজ লিখবা। ইজ কি লিখলা? ইজ লিখলা। ইজ লেখার পরে তুমি কি লিখলা? যে এ, তারপরে এটা কি করতে বলছে? এটা নাউন করতে বলছে, তখন এখানে লিখলা নাউন। তো এটা বাক্য হয়ে গেল যে ইরোশন ইজ এ নাউন। তো অত্যন্ত শর্টকাট টেকনিক দ্বারা এই PDF সাজেশনটা কিন্তু সাজানো হয়েছে। এরপর দেখো এখানে লেখা আছে যে অ্যাডভাইস, এটাকে ভার্ব করতে বলা হয়েছে। তো অ্যাডভাইসের ভার্ব কি? অ্যাডভাইস। হ্যাঁ, তো এখানে লেখা আছে কি? যে আই অ্যাডভাইস হিম টু গিভ আপ স্মোকিং। তো এটা যারা বাক্য তৈরি করতে পারে তাদের জন্য। এখন যারা একান্তই বাক্য তৈরি করতে পারো না তাদের জন্য কি? এটার অ্যান্সারটা কি? অ্যাডভাইস ইজ এ ভার্ব। অ্যাডভাইস ইজ এ ভার্ব, কারণ এটা কি করতে বলছে? ভার্ব করতে বলছিল। এরপর দেখো ডিজায়ার, ডিজায়ারকে যদি অ্যাডভার্ব করি, ডিজায়ারকে যদি অ্যাডভার্ব করি তাহলে এটা হচ্ছে ডিজায়ারেবলি। তো এখানে কি অ্যান্সারটা কি হবে? বাক্য তো এটা কি হবে? যে ডিজায়ারেবলি ইজ অ্যান অ্যাডভার্ব। ডিজায়ারেবলি ইজ অ্যান অ্যাডভার্ব। দেখো বাক্য হয়ে গেল অনায়াসে। আচ্ছা, এরপরে নাম্বার কি করতে বলছে? যে অ্যাডজেক্টিভ করতে বলছে। তো কংগ্রেচুলেশন, এটাকে অ্যাডজেক্টিভ করলে হয় যে কংগ্রেচুলেটেড। তো এখানে তোমার বাক্যটা কি হলো? যে কংগ্রেচুলেটেড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো দেখো অনায়াসে কিন্তু বাক্যটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আরও আছে। এগুলো যদি আমি সব কিছু বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য এই টপিক থেকে বের হয়ে আমি এখন রাইট ফর্ম অফ ভার্বস চলে যাই। রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, রাইট ফর্ম ভার্ব চলে আসছে।
তো দেখো এখানে রাইট ফর্ম ভার্বস, আমি বলবো এই পিডিএফটা যারা নিচ্ছো তাদের জন্য আমি বলতে চাই যে এখানে যে এক্সাম্পলগুলো দিছি এই এক্সাম্পলগুলো তুমি শেষ করার চেষ্টা করো ইনশাল্লাহ, আর পাশাপাশি নিয়মগুলো দেখা যায়, ঠিক আছে? নিয়মগুলো দেখতে হবে তোমার, শুধু এক্সাম্পলের উপর ভরসা না করা। তো এখানে আশা করি যে এই এক্সাম্পলগুলো আমি দিছি এই এক্সাম্পলগুলো মাত্র এখানে 17টা এক্সাম্পল আছে, এই 17টা থেকে ইনশাল্লাহ 4টা তোমার কমন পড়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে বলছে এভরিবডি লাইক এ ট্রুথফুল পারসন। তো লাইক থেকে কি হয়েছে, এটা লাইকস হয়ে গেছে, লাইক থেকে লাইকস হয়ে গেছে। কেন এটা হয়েছে? কারণ এই যে এই সেন্টেন্সটার মধ্যে অতীতের কোনো শব্দ নাই, মানে অতীত বোঝায় নাই। অতীত যদি না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কি হয়, ভার্ব ওয়ান হয়। যেহেতু এভরিবডিকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়, এজন্য ভার্বের সাথে কি যোগ করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ এখানে এভরিবডি বলতে প্রত্যেককে আলাদা আলাদা, অর্থাৎ একজন একজন বুঝাইতেছে, এই জন্য এই ভার্বটার সাথে একজন বুঝালে ভার্বের সাথে কি করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখো এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে অফের আগে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে ধরবি, অর্থাৎ ওয়ান থাকার কারণে এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার। কারণ ওয়ান মানে একজন বুঝলে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তো এখানে আমরা বি যদি লেখা থাকে, ওই বি এর পরিবর্তে কি লিখবো, এম ইজ আর লিখবা, ঠিক আছে? বি এর পরিবর্তে কি লিখবা, এম ইজ আর। তো ওয়ানের পরে যেহেতু তুমি এম ইজ আর বসাবে, তাহলে ওয়ানের পরে কি বসে, এম বসে, ইজ বসে না আর বসে, অবশ্যই ইজ বসে, তাহলে ইজ। এরপর দেখো বিষয়টা যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্বসে মাত্র 17টি এক্সাম্পল রয়েছে, 17টি এক্সাম্পল পড়লে হবে। এখানে ইয়েস্টারডে রয়েছে, দেখো ইয়েস্টারডে মানে গতকাল, একটা অতীত সময়। অতীত হলে ব্র্যাকেটের ভার্বটাকে ভার্ব টু করে দিবা, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করে দিবা। যেহেতু এখানে ইয়েস্টারডে ছিল, এখানে রিসিভ থেকে কি হয়েছে, রিসিভ। এরপর দেখো উইশ যুক্ত বাক্যে যদি বি লেখা থাকে ব্র্যাকেটে, তাহলে ওই জায়গায় তুমি জাস্ট ওয়ার বসায় দিবা, উইশ অথবা ইফ। মনে রাখবা, উইশ অথবা ইফ যুক্ত বাক্যে যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি নির্দ্বিধায় এখানে কি বসায় দিবা, ওয়ার বসায় দিবা। ইট ইজ হাই টাইম থাকলে ব্র্যাকেটের ভার্বটাকে অবশ্যই তুমি ভার্ব টু করে দিবা, অর্থাৎ স্টপ আছে তাহলে এটা কি হবে, স্টপ থেকে কি হলো, স্টপ। এই প্রিফার্স টু এই শব্দটা যদি তুমি পাও, তাহলে এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কি করে দিবা, আইএনজি বসায় দিবা। প্রিফার্স টু বা প্রিফার টু এরকম কথা থাকলে তুমি ভার্বটার সাথে যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে কি করে দিবা, আইএনজি করে দিবা। এবার আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু, এখানে উইথ এ ভিউ টু শব্দটা যদি তুমি পাও তাহলেও তুমি কি করে দিবা, ভার্বের সাথে আইএনজি করে দিবা। অর্থাৎ এখানে বাই আছে, বাই থেকে বাইং হয়ে গেল। এবার দেখো হি টক্স অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ দো। তো এইখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি ভার্ব ওয়ান হয়, তাহলে দ্বিতীয় অংশ কি হয়, ভার্ব টু হয়। তাহলে এখানে নো থেকে কি হবে, নিউ। তুমি কি খেয়াল রাখবা যে অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে কি না। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ ভার্ব ওয়ান যদি থাকে, তাহলে পরেরটা অবশ্যই শূন্য স্থানে যেটা বসাবা এটা অবশ্যই ভার্ব টু। এই নো ভার্বটাকে ভার্ব টু করলে কি হয়, নিউ হয়। আবার অ্যাজ ইফ বা অ্যাজ দো এর প্রথম অংশ যদি ভার্ব টু হয়, তাহলে দ্বিতীয় অংশে কি হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে আগে হ্যাড বসাইতে হবে এবং এই নো ভার্বটাকে নন করে দাও, তাহলে হ্যাড নন হয়ে গেল অ্যান্সারটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে সিন্স যদি উল্লেখ থাকে, যুক্ত উল্লেখ থাকে কিন্তু সিন্সের অংশ একটাই, সিন্স উল্লেখ আছে কিন্তু এখানে বাক্য একটাই, তাহলে সেই ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন এরপরে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু সিন্স যুক্ত অংশ আছে কিন্তু বাক্য দুইটা, তাহলে কিন্তু কি হবে সেটা আমি বলতেছি। যে সিন্স দিয়ে কিন্তু আর একটা উদাহরণ আছে, এটা আমি তোমাদেরকে বলে নিই। যেমন এখানে আছে ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, তারপর আছে উই মিট ফার্স্ট। এখানে কিন্তু বাক্য দুইটা হয়েছে, বাক্য দুইটা থাকলে কিন্তু
সেই ক্ষেত্রে অন্য অ্যান্সার করতে হয়। আচ্ছা, এখন বাক্য যদি সিন্স যুক্ত সেন্টেন্স যদি একটা বাক্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিনের পরে মূল ভার্বটার সাথে কি করে দেবে, আইএনজি করতে হবে। আর সিন্স যুক্ত যদি দুইটা বাক্য দেওয়া হয়, মানে সিন্স যুক্ত বাক্যে যদি দুইটা অংশ থাকে, অর্থাৎ সিন্সটা মাঝখানে পরে, সিন্সের আগে একটা বাক্য আছে, আবার সিন্সের পরে একটা বাক্য আছে, সেই ক্ষেত্রে যদি আগে প্রেজেন্ট থাকে তাহলে পরেরটা পাস্ট করতে হয়। অর্থাৎ এখানে মিট আছে, এই মিটের পাস্ট হচ্ছে মিট, MET, মিট। আর যদি এই সিন্সের আগে পাস্ট থাকে তাহলে এটা অ্যান্সারটা হবে কি হ্যাড প্লাস ভার্ব 3, অর্থাৎ প্রথমে হ্যাড বসাইতে হবে আর এই মিট ভার্বটাকে ভার্ব 3 করে দিতে হবে, তাহলে হ্যাড মিট। ঠিক আছে বিষয়টা? ওকে। আচ্ছা, এবার দেখো লিস্ট। লিস্ট কথাটা যদি থাকে, এটা আসলে লিস্ট, এটা উচ্চারণটা হচ্ছে লিস্ট, অনেকে লিস্ট বলে। তো লিস্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে মিস আছে মানে ব্র্যাকেটে যে ভার্বটা আছে তার আগে যা শুড বসায় দাও, তাহলে শুড মিস হবে এটার অ্যান্সারটা। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর। হ্যাঁ, এই যে বিফোরের আগে কি আছে, হ্যাড প্লাস ভার্ব 3 আছে, তাহলে পরে কি হবো, বিফোরের আগে যদি হ্যাড প্লাস ভার্ব 3 থাকে তাহলে পরে কি হবে, ভার্ব 2 হবে, অর্থাৎ কাম, কামকে কেম বানায় দাও। আর আফটারের আগে যদি ভার্ব 2 থাকে তাহলে পরে হবে হ্যাড প্লাস ভার্ব 3, অর্থাৎ এখানে হ্যাড কাম। ঠিক আছে? ওকে। এরপর দি ইংলিশ। এখানে ইংলিশ বলতে কিন্তু আসলে ভাষা বা কোনো বিষয়কে বোঝা নাই, এই ইংলিশ দিয়ে একটা জাতিকে বুঝাইতেছে। তো এখানে যেহেতু ইংলিশ জাতি, তো স্পিকই রাখতে হবে। ঠিক আছে? কারণ জাতি মানে মানুষ, মানুষ তো তার নিজের কাছে যে করতে পারে, এই জন্য এটা কি হবে, ভার্ব 1ই হবে। 50 মাইলস, অনেকে এখানে যে ভুলটা করতে পারো, এখানে আর বসাই দিতে পারো, কিন্তু তা কিন্তু করা যাবে না, এখানে ইজ বসাইতে হবে 50 মাইলস। হ্যাঁ, কারণ গাণিতিক সংখ্যা বোঝালে ভার্বটা সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে তোমাকে ইজ বসাইতে হবে, বি উল্লেখ থাকার কারণে ইজ বসাই দিবা। ব্রেড অ্যান্ড বাটার, একটা আরেকটার সাথে নির্ভরশীল, একটা একটা পরিপূরক, তো এই জন্য এখানে কি বসাইতে হবে, ইজ বসাইতে হবে। একটা অপরটা যদি পরিপূর্ণ হয়, যখন তুমি পাউরুটি খাও এর সাথে মাখনটাও থাকে, একসাথে লেগে থাকে, এই জন্য এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এরপর আসি 6 নম্বরের ডব্লিউএস কোশ্চেনে আসি। আমি তোমাকে বলবো যে হু দিয়ে তুমি দুইটা উত্তর করবে, ডব্লিউএস হুইজ দিয়ে একটা উত্তর করবা, আর দেখবা যে হোয়াই, হোয়াট, হোয়ার এগুলো দিয়ে একটা অ্যান্সার করার জন্য। ঠিক আছে? যদি তোমার যে সেন্টেন্সগুলা, এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখো এখানে আছে কি ব্যক্তি, এই যে ব্যক্তি আছে, যে রবীন্দ্রনাথ ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। তো এখানে রবীন্দ্রনাথ কি, অবশ্যই একজন ব্যক্তি, এই ব্যক্তির পরিবর্তে জাস্ট হু কথাটা বসায় দাও, এরপরে প্রশ্নে যা আছে সব বসায় দাও, তারপরে এসে প্রশ্নবোধক চিহ্ন বসায় দাও, তোমার হয়ে গেল। এরকম ব্যক্তি দিয়া থাকলে, তোমার সেন্টেন্সটা যদি ব্যক্তি দিয়া থাকে, এরকম দুইটা করবা হু দিয়া। ঠিক আছে? মানে ব্যক্তি দেওয়া থাকলে করবা হু দিয়া, আর যদি বস্তু দেওয়া থাকে দিস বুকস আর মাইন, দিস বুকস আর মাইন, তাহলে এখানে জাস্ট কি হবে, হুইচ, তাহলে হুইচ বুকস আর ইউ, তাহলে জাস্ট এই দিজের পরিবর্তে কি লিখছো, হুইচ লিখছো, তারপর বাকি যা আছে তা বসাইছো, প্রশ্নবোধক চিহ্ন বসাইছো, তার মানে ব্যক্তির জন্য হু আর বস্তুর জন্য হুইচ। দি নয়েজ ডিস্টার্ব মি, দি নয়েজ ডিস্টার্ব মি, অর্থাৎ নয়েজ আমাকে ডিস্টার্ব করছে, তাহলে কি ডিস্টার্ব করছে, নয়েজ, তাহলে এখানে হোয়াট বসাইতে হবে, হোয়াট। তারপর এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে এখানে যেহেতু ডিস্টার্ব মানে ভার্ব 2 আছে, তাহলে তোমাকে ডিড ব্যবহার করতে হবে। তারপরে সাবজেক্ট বসাইতে হয় নিয়ম অনুযায়ী, তো সাবজেক্টের পরিবর্তে যেহেতু হোয়াট হয়েছে তাহলে এইখানে আর সাবজেক্ট দরকার নাই। তারপরে কি করতে হবে, নিয়ম অনুযায়ী ভার্ব, ভার্বটা কি, ডিস্টার্ব। তারপরে মি, এই মি থাকলে এই মি এর পরিবর্তে কি হয়, ইউ, অর্থাৎ আই মি মাই, আই মি মাই যদি থাকে, দেখো আই মি মাই যদি পাওয়া যায় সেন্টেন্সের মধ্যে, আই মি মাই বা মাইন, আয়ের জায়গায় লিখবা ইউ, মি এর জায়গায় ইউ, আর মাই বা মাইনের জায়গায় ইউ। কোনোভাবে উই আস আওয়ার যদি থাকে তাহলে এখানে উইর জায়গায় ইউ লিখবা, আসের জায়গায় ইউ লিখবা, তবে আওয়ারের জায়গায় ইউর কথাটা লিখতে হবে। ঠিক আছে কি বিষয়টা? ওকে। আচ্ছা, এখন দেখো তার পরবর্তী যে বিষয়গুলা, এখানে একটা কিন্তু ই দিয়ে আছে, ব্যক্তি দিয়ে আছে,
তো এখানে যদি হি এর পরিবর্তে হু বসায় দাও, বাকি অংশ লেখা দাও, তাহলে কিন্তু হবে। ঠিক আছে, শেষে অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিতে হবে। তো এইখানে আমি যেভাবে বললাম এইভাবে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা। এরপর আসি রিঅ্যারেঞ্জিং জাম্বল ওয়ার্ডস। হ্যাঁ, তো এখানে রিঅ্যারেঞ্জের মাত্র 2টা টেকনিক এই নোটের মধ্যে আছে। এই 2টা টেকনিক ফলো করলে তুমি রিঅ্যারেঞ্জ পারবা। তো দেখো, রিঅ্যারেঞ্জ মানে এলোমেলো থাকে, তো এটাকে সাজায় তোমাকে লিখতে হবে হি ব্লাইন্ড এ ম্যান স, তাই না? এখানে তুমি তাহলে সেই ক্ষেত্রে দেখো হি যেটা আছে ব্যক্তিভিত্তিক সাবজেক্ট হি, তো হিটা তুমি আগে লেখলা, হি তাহলে সাবজেক্ট। তারপরে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এখানে স, সে দেখলো, মানে হি স, তার মানে কি সে দেখলো। কি দেখলো? এ ব্লাইন্ড ম্যান। বাকি অংশটুকু লিখে দিলা, তোমার অ্যান্সার হয়ে গেল। তোমার মূল কাজ হচ্ছে আগে তুমি সাবজেক্ট বাই করা, তারপরে ভার্ব বাই করা, তারপরে জাস্ট বাকি শব্দগুলোকে একটু সাজায় লিখে দিলা, তাহলে তোমার কি হয়ে গেল? তোমার ওই রিয়াজটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে দেখো হি সেন্ট মি অ্যান SMS, হি সেন্ট মি অ্যান SMS, এটা অ্যান্সার হয়েছে। অ্যান SMS হি সেন্ট মি আসছিল, এটাকে সাজাইছি। তো এখানে সাবজেক্ট কি? হি, তো হি বসানো হয়েছে। এরপর ভার্ব কি? সেন্ট বসানো হয়েছে। এখন দেখো এখানে 2টা অবজেক্ট আছে, একটা হচ্ছে মি আর একটা হচ্ছে অ্যান SMS। তো তুমি কোনটা আগে রাখবা? তুমি অবশ্যই ব্যক্তি ভিত্তিক যে অবজেক্ট সেটা আগে রাখবা, তারপরে তুমি বাকি যে অবজেক্টটা আছে সেটা বসায় দেবা। তো এইভাবে খুবই সহজে তুমি কিন্তু এই অ্যান্সারগুলো করে ফেলতে পারো। আচ্ছা, এরপরে এসে আরেকটা টেকনিক বলি, যে যখন দেখবা কোনো রিয়ারেঞ্জের মধ্যে এরকম আছে হোয়াইল, অ্যান্ড, দ্যাট, হোয়েন, হুইচ, এগুলো উল্লেখ আছে, হোয়ার, এগুলো উল্লেখ আছে, তখন তোমাকে কি করতে হবে? ওই শব্দগুলো মাঝখানে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো এ ডিড কাউ হোয়াইল আই স আই ওয়াকিং ওয়াজ ইন দি ফিল্ড, তারপরে দি, এরকম আছে। তো এটাকে এই যে হোয়াইল, এটাকে আমরা মাঝখানে নিলাম। মাঝখানে রাখার পরে এই হোয়াইলের আগে একটা বাক্য হবে এবং এই হোয়াইলের পরে আরেকটা বাক্য হবে। ঠিক আছে, তো এখানে কি হয়? আই স এ ডিড কাউ, এটা একটা বাক্য হয়েছে, তারপর হোয়াইল আছে, তারপরে আই ওয়াজ ওয়াকিং ইন দি ফিল্ড। ঠিক আছে, এরকমভাবে দ্যাট থাকলে দ্যাটটাকে মাঝখানে রাখবা, দ্যাটের আগে একটা বাক্য, পরে একটা বাক্য বানায় দিবা। ঠিক আছে, ফাইনালি চলে আসি এই যে পাংচুয়েট বা পাংচুয়েশনে। তো এইখানে দেওয়া আছে কখন ফুল স্টপ বসে, কখন কমা বসে, কখন প্রশ্নবোধক চিহ্ন বসে, এগুলো দেওয়া আছে। তো এগুলো নিয়ে বলতে গেলে এটা অনেক লং হয়ে যাবে ভিডিও। তো এখানে দেখো যে আছে যে হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, দি মেয়র সেইড, দি পাইপার সেইড ইয়েস আই হ্যাভ কিল, গিভ মি দ্য প্রমিসড মানি, হাউ ফানি ইউ আর, টেক অনলি 50, দি মেয়র সেইড। তো এইটাকে দেখো যে এইটা সেন্টেন্স আকারে আছে, কিন্তু এইখানে কোনো পাংচুয়েশন ব্যবহার করা হয় নাই। এটাকে তোমার পাংচুয়েশন ব্যবহার করতে হবে। তো পাংচুয়েশনের প্রথম বর্ণটা অবশ্যই তুমি বড় হাতের দিবা, অর্থাৎ সেন্টেন্সের প্রথম বর্ণ কি হবে? বড় হাতের হবে। হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, তো এখানে যেহেতু প্রশ্ন করছে, প্রশ্নবোধক চিহ্ন বসাই দিবা। এরপরে দেখো যে সেইড যুক্ত বাক্য যদি সেইডটা পরে থাকে, মানে কোনো বাক্যের শেষের দিকে সেইড থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু ছোট হাতের হবে। অনেকে মনে করতে পারো এটা বড় হাতের, বড় হাতেরটা কিন্তু না, এটা কিন্তু ছোট হাতে দেবে। দি মেয়র, কিন্তু মেয়র আবার কি বড় হাতের হয়েছে, কারণ একটা পদবি কি হয়? বড় হাতের হয়। দি মেয়র সেইড, এরপরে ফুল স্টপ বসছে। এরপর দি পাইপার সেইডের পরে সেইড যদি শুরুর দিকে থাকে তাহলে কি হয়? কমা হয়। সেইডের পরে কি হয়? কমা হয়। তো এখানে কমা বসছে। ইএসের পরে কি হয়? কমা হয়। আই হ্যাভ কিল, তো এখানে কি হয়েছে? প্রশ্নবোধক চিহ্ন, ফুল স্টপ বসছে। এরপর দেখো যে গিভ মি দ্য প্রমিসড মানি, এখানে কি বসছে? ফুল স্টপ বসছে। তারপর হাউ ফানি ইউ আর, এখানে আশ্চর্যবোধক চিহ্ন বসছে। টেক অনলি 50, এখানে কি বসছে? ফুল স্টপ বসছে। তারপর কি? দি মেয়র সেইডের পরে ফুল স্টপ বসছে। এখন সেইড ব্যতীত, অর্থাৎ সেইড ছাড়া যেই সমস্ত জায়গায় ফুল স্টপ বসছে, এরপরে যে সমস্ত জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বসছে, যেই সমস্ত জায়গায় আশ্চর্যবোধক চিহ্ন বসছে, ওই বাক্যগুলোকে তোমার ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে হবে। যেমন এইখানে দেখো যে হ্যাভ ইউ কিল দ্য র্যাটস, তো এটাকে প্রশ্নবোধক বসছে। হ্যাঁ, অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে যেখানে প্রশ্নবোধক বসবে, যেখানে ফুল স্টপ বসবে, তারপরে যেখানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে, ওই বাক্যগুলোর মধ্যে তোমাকে কি রাখতে হবে? এরকম ইনভার্টেড কমা, হ্যাঁ, ইনভার্টেড কমা দিয়ে জুড়ে দিতে হবে। ঠিক আছে বিষয়টা? ঠিক আছে, এখানে দেখো নোটটা দেওয়া আছে যে ফুল স্টপ, তারপরে ইন্টারোগেশন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক যেখানে বসবে সেখানে ইনভার্টেড কমা বসাতে হবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের গ্রামারের আলোচনা।
আশা করি যারা আমার কাছ থেকে পিডিএফ নিয়েছো তারা অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। যারা পিডিএফ নেও নাই, হ্যাঁ এই পোস্টটা তো আর সবার সামনেই পড়ে নাই, হয়তো বা এই জন্য অনেকে নেও নাই। যারা নেও নাই তারাও পরীক্ষা যেন ভালো করো, সেই দোয়া রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।